দ্রব্যমূল্যের দাম প্রতি বছরই কোনো না কোনো ফরম্যাটে বাড়ে। এইবারের বিষয়টা একটু ভিন্ন, অনেক বেশি বাড়তেছে। মাননীয় মন্ত্রী, আপনি বাজার মনিটরিং এর কথা বলছেন, কিন্তু এখানে রাস্তা মনিটরিং, সিন্ডিকেট মনিটরিং, অনেকগুলা মনিটরিং আছে। ওয়ার্ল্ডে যদি 6 টাকা হয় তাহলে আমাদের 12 টাকা দিয়ে কেন ডিম কিনবো? আমি 50 টাকা আলু কিনে মানুষ, এটা গরিব মানুষের কি বেতন বাড়ে? গতিতে বসে উল্টাপাল্টা কথা বললে তো কোনো লাভ নেই। ডাজেন্ট ম্যাটার আওয়ামী লীগ বিএনপি, আমার ম্যাটার হলো আমরা সাধারণ মানুষ 5টা মৌলিক অধিকার চাই। আজকে ঘুষ ছাড়া আমার 60,000 টাকা বেতন থাকতো, 30 বছর চাকরি ছাড়ছি। সরকারের দর নির্ধারণ করছে 35 টাকা 36 টাকা, দেখলাম তো টিভিতে 36 টাকা, কিন্তু এখন তো 50 টাকার নিচে ওনারা বিক্রি করার জন্য 71 টাকা পেঁয়াজ কিনছি আমরা। তো পেঁয়াজ প্রায় 7-8 কেজি বস্তাতে বাদ হয়। শেষ সিজন তো আলু পেঁয়াজ অনেক পচা পেঁয়াজ বাইরে হয়, যার কারণে আমরা 80 টাকা বেচতে হবে। তাহলে কিসের উন্নত দেশ? উন্নত দেশ কোনটা? খালি আমি টার্গেট ধরলে আমার লাফাইলাম, উন্নত দেশ কিছুই হবে না। মানুষের চাপায় উন্নত দেশ, এটাকে উন্নত দেশ বলা না। মানুষের দীর্ঘশ্বাস সবার লাগবে, মাটির নিচে যাইতে হবে না। তখন দ্রব্যমূল্য নিয়ে এবার চরম ধুলাই করলেন ব্যারিস্টার সুমন, সেটা আবার সংসদের মধ্যে সবার উপস্থিতিতে। আমাদের বাংলাদেশ থেকে টাকা লুটপাট করে এই দুর্নীতিবাজরা শেষ করে দিয়েছে। আপনারা নিশ্চয়ই সকলেই জানেন, গত মাসে আমাদের ডলার রেট ছিল 110 টাকা করে, আর এখন হয়ে গেছে 117 টাকা করে ডলার রেট। আপনি চিন্তা করতে পারতেছেন, আমাদের সবার পকেট থেকে 17 করে টাকা নেওয়া হলো, সরকার নিয়ে নিল, সবার পকেট থেকে 17 টাকা করে নিল। এখন আপনাদের চিন্তা যে আসলে কিভাবে আমাদের কাছ থেকে 17 টাকা নিল, বুঝতে পারতেছেন না তো? আপনি যখন দ্রব্যমূল্য কোনো কিছু কিনতে যান, কোনো পণ্য কিনতে যান, যেটা পেঁয়াজের দাম যদি ছিল 100 টাকা, সেখানে পেঁয়াজের দাম হচ্ছে 250 টাকা। যে মাছ আপনি 150 টাকা কেজি, 200 টাকা কেজি খেয়েছেন, সেই মাছের কেজি এখন খাবেন 250 টাকা, 300 টাকা, 400 টাকা কেজি। তাহলে এই জায়গার মধ্যে আপনাদের সঙ্গে সিন্ডিকেটটা হয়ে গেল। সম্মানিত ভিউয়ার্স, আপনারা বুঝতেও পারতেছেন না কিভাবে হচ্ছে। যারা আসলে বাজার করেন তারাই কিন্তু বুঝতে পারতেছেন যে বর্তমান কি একটা অবস্থা। আপনার দেশে এরকম ডলার রেট বেড়ে গেল, পণ্যের দাম বেড়ে গেল, আপনার চাকরির বেতনটা কিন্তু বাড়লো না। 30,000-এই রয়েছে, 20,000-এই রয়েছে, 18,000 রয়েছে, 12,000-এই রয়েছে। কিন্তু এখন আপনি কি করবেন? পরিবার কিভাবে চালাবেন? জীবনধুরা নিরাশ হবেন না। এই সম্পর্কে ব্যারিস্টার সুমন সংসদে কি বললেন, চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি। কোনো না কোনো ফরম্যাটে বাড়ে। এইবারের বিষয়টা একটু ভিন্ন। মাননীয় প্রধানমন্ত্রী বারবার এই জায়গায় এমফাসিস করেছেন যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এবং ডলারের দাম, এই দুইটার কারণে অনেক বেশি বাড়তেছে। এখন আপনার যে উত্তরের মধ্যে যে জিনিসগুলো দেখলাম, মাননীয় মন্ত্রী, আপনি বাজার মনিটরিং এর কথা বলছেন, কিন্তু এইখানে রাস্তা মনিটরিং, সিন্ডিকেট মনিটরিং, অনেকগুলো মনিটরিং আছে, যেটা আপনার বাণিজ্য মন্ত্রণালয় এই বিষয়ে যদি অন্যান্য মন্ত্রণালয়ের সহযোগিতা না নেন, ধরেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা যদি না নেন, অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতা যদি না নেন, এই ব্যাপারে আপনি একা কতটুকু পারবেন? অথবা আপনার এই ইন্টার ডিপার্টমেন্টাল কোনো আপনাদের কোনো জয়েন্ট টাস্ক ফোর্স আছে কিনা, যারা আপনারা যদি এক ডিপার্টমেন্টে না পারেন অন্য ডিপার্টমেন্টের সহযোগিতা নিয়ে এটা নির্ধারণ করবেন, এবং এই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর কোনো হস্তক্ষেপ আপনারা চাইবেন কিনা? কারণ আমাদের শেষ ভরসার স্থল তো সবসময় মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে ক্রাইসিস থেকে বাঁচাই আনছেন। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যকে। আমি আগেও বক্তব্যে বলেছি যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রথম ক্যাবিনেট মিটিং থেকেই দিক নির্দেশনা দিয়েছেন, এবং আন্তঃমন্ত্রণালয় একটা সমন্বয় কমিটির মাধ্যমে আমরা আমাদের কাজ করে যাচ্ছি। সেইখানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের প্রতিনিধিরা আমাদের সাথে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে, এবং এই টাস্ক ফোর্সের মাধ্যমে আমরা আনইন্টারাপ্টেড যে সাপ্লাইটা, গতকালকেও মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বিভিন্ন পর্যায়ে, বিশেষ করে পরিবহন পর্যায়ে যেন কোনো প্রতিবন্ধকতা যানবাহনে না হয়, বাজার ব্যবস্থাপনায় না হয়, এই জিনিসের নির্দেশনা দিয়েছেন, এবং এই নির্দেশনাগুলি বাস্তবায়ন যেন হয় সেজন্য আমরা সমন্বিতভাবে কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে সার্বক্ষণিক মনিটরিং করছি। আমরা আশা করতেছি যে আগামী রমজানে আমরা নিরবিচ্ছিন্নভাবে খাদ্যের সরবরাহ ভোক্তা পর্যায়ে নিশ্চিত করতে পারবো, এবং কোনো রকম মজুতদারি বা কোনো রকম কারসারি করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা আমরা গ্রহণ করব। ওয়ার্ল্ডে যদি 6 টাকা হয় তাহলে আমাদের 12 টাকা দিয়ে কেন ডিম কিনবো? আমি 50 টাকা আলু কিনে মানুষ, এটা গরিব মানুষের কি বেতন বাড়ে? গতিতে বসে উল্টাপাল্টা কথা বললে তো কোনো লাভ নেই। ডাজেন্ট ম্যাটার আওয়ামী লীগ বিএনপি,
আমার ম্যাটার হলো আমরা সাধারণ মানুষ 5টা মৌলিক অধিকার চাই। আজকে ঘুষ ছাড়া আমার 60,000 টাকা বেতন থাকতো, 30 বছর চাকরি ছাড়ছি। সরকার নির্ধারণ করছে 35 টাকা 36 টাকা, দেখলাম তো টিভিতে 36 টাকা, কিন্তু এখন তো 50 টাকার নিচে তো ওনারা বিক্রি করার জন্য। 71 টাকা পেঁয়াজ কিনছি আমরা, তো পেঁয়াজ প্রায় 7-8 কেজি বস্তাতে বাদ হয়। শেষ সিজন তো আলু পেঁয়াজ অনেক পচা পেঁয়াজ বাইরে হয়, যার কারণে আমরা 80 টাকা বেচতে হবে। সরকার কি নির্ধারিত করছে? ডিমের দাম, হ্যাঁ ডিমের দাম কি? হ্যাঁ ইন্টারন্যাশনালি কত, ন্যাশনালি কত? বাংলাদেশের যে দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে 36 টাকা হচ্ছে পেঁয়াজ। এই না না, আমি ডিম জানতে চাই। ডিমের দাম 12 টাকা প্রতি পিস। হ্যাঁ আপনি কি কেনেন 12 টাকায়? হ্যাঁ আপনি কি প্রতি পিস 12 টাকায় কেনেন? না, 12 টাকায় লাভ হয়, ডজন কত হইলো? আপনি 12 টাকায় প্রতি পিস না, আপনার প্রশ্নটা কি? আপনি আমাকে বলেন প্রশ্নটা। সরকার নির্ধারিত দামে কি পণ্য পাচ্ছেন? আমি তো মাত্র আসছি। সরকার যে নির্ধারিত করছে এটা কোনো যুক্তিগত নির্ধারিত করে নাই, কোনো যুক্তিসঙ্গত হয় নাই। কেন কেন আপনি জানেন না? আপনার সবার বুদ্ধি আছে। একজন রিকশাওয়ালা আর সব মন্ত্রীরা মনে করে যে তারাই বুদ্ধিমান, সাধারণ মানুষ আমাদের চেয়ে ভালো জানে। হ্যাঁ, কারো তো সবাই তো ঘুষ খায় না, সবার তো বাজারে যেতে হয়। ওয়ার্ল্ডে যদি 6 টাকা হয় তাহলে আমাদের 12 টাকা দিয়ে কেন ডিম কিনবো আমি? কে লাভ করতেছে সেটা জানে না? জানে তো মানুষ। পেঁয়াজের দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে 70, আলুর দাম 36 টাকা। তো সেই নির্ধারণে কি হয়েছে? মনিটরিং আছে? গদিতে বসে উল্টাপাল্টা কথা বললে তো কোনো লাভ নেই, তাই না? 50 টাকা আলু কিনে মানুষ, এটা গরিব মানুষের কি বেতন বাড়ে? যারা আমার ইতিহাস বলবেন, আমার তো হাজবেন্ড নাই 4 বছর, তাহলে কি আমার সরকার এসে দিয়ে যাচ্ছে? সরকার তো আমাকে দিয়ে যাচ্ছে না, যাচ্ছে? তাহলে কি বলবেন? এগুলো কথা বললে তো কোনো লাভ হয় না। মানে করছে সরকারের এই সব কার্যক্রম ব্যর্থতা। সফলতা কোনটা? গদিতে বসে থাকা সফলতা? থাকো গদিতে বসা, সি জিনপিংও থাকে, পুতিনও থাকে, সবাই থাকে, তো জনসাধারণের শান্তি দাও। ডাজেন্ট ম্যাটার আওয়ামী লীগ বিএনপি, আমার ম্যাটার হলো আমরা সাধারণ মানুষ 5টা মৌলিক অধিকার চাই। আমাদের দেশ বলে উন্নত হবে, তাহলে 5টা মৌলিক অধিকার কি? শিক্ষা, খাদ্য, বস্ত্র, বাসস্থান পায় কেউ? একটা বুয়ার বাচ্চাও সরকারি স্কুলে পড়ায় না, কেন পড়া হয় না? এটা বললেন। ঠিক আছে, হ্যাঁ, একটা বুয়ার বাচ্চাও সরকারি স্কুলে পড়ে না, কেন পড়া হয় না? বেতনটা তো ঠিকই পায়, আমাদের ট্যাক্সের টাকাটা পায় না। তাহলে কিসের উন্নত দেশ? উন্নত দেশ কোনটা? খালি আমি টার্গেট ধরলাম আর লাফাইলাম, উন্নত দেশ কিছুই হবে না। মানুষের চাপায় উন্নত দেশ, এটাকে উন্নত দেশ বলা না। মানুষের দীর্ঘশ্বাস সবার লাগবে, মাটির নিচে যাইতে হবে না, তখন বুঝবে। মরবে না? আল্লাহ বলছে জনসাধারণের কাছে মাপ চাবা, তারপরে আমি মাফ করবো। জনসাধারণ মাফ করবে, তারপরে তোমরা মাফ করবো, নাহলে মাফ করবে না। সবই কি মৃত্যুর পরে হিসেবের জন্য? তাহলে আমরা তো পাচ্ছি না, তো আমরা পাচ্ছি না তো। আমি ডিসি মার্কেটে অনেকদিন বসে পাচ্ছি না তো। সব অনিয়ম। হ্যাঁ, সবই অনিয়ম। আমি ডাজেন্ট নাম হলে ডাজেন্ট বিএনপি, ডাজেন্ট জাতীয় পার্টি, আমার দরকার নাই। আমার দরকার 5টা মৌলিক অধিকার লাগবে। তাহলে কিসের জন্য দরিদ্র উন্নত দেশ? খালি ব্রিজ হইলে হয় না। ব্রিজ দিয়ে তো মানুষ চলে, মানুষ খাইতে পায় না, শিক্ষা পায় না, বস্ত্র পায় না, কিছুই পায় না। মার্কেট পুরে যাইছে তাই হয়। একটা স্যালাইন কিনতে হয় দাম দিয়ে, কেন? কিসের উন্নত দেশ? ডেঙ্গুতে মানুষ মরে যায়, অ্যাক্সিডেন্টে মরে। হাসিনা যে বলে আগুনে পুড়ে মরে, আর গাড়ির নিচে যে মরে। আওয়ামী লীগের সময় যে গাড়ির নিচে পড়ে, আমি বিএনপিও না, আওয়ামী লীগও না। আমি বিএনপিও না, আওয়ামী লীগও না, আমি জনসাধারণের জন্য কথা বলি। তাহলে গাড়ির নিচে পড়তেছে, এটা এসব কি? ডেঙ্গুতে মরতেছে, এটা এসব কি? পড়ালেখা তো যাইছে তাই। বাংলা মিডিয়াম বলে ইংলিশ মিডিয়াম সব চলে যায়। একটা শিক্ষিত মানুষ চাকরি পায় না। আজকে টিভিতে শুনলাম একজনের চাকরি সে পাইছে, তারপর তার মামলা করে চাকরি পাইতে হয়েছে, চাকরি দেয় নাই তাকে। তাহলে মানুষ থাকবে কেন? মাসেল পাওয়ার দিয়ে দেশ চালাবে, তোমরা চালাও। শেখ মুজিব যা করছে সব শেষ। আজকে ঘুষ ছাড়া আমার 60,000 টাকা বেতন থাকতো, 30 বছর চাকরি ছাড়ছি। তো সৎ পথে কিভাবে চললে কি হয় আর অসৎ পথে কি হয় আমরা সব জানি, আমরা। আমাদের শিখাইতে হবে না। আমরা 3 ভাই বোন সরকারি চাকরি ছাড়ছি। আমি হাই স্কুলে ছাড়ছি, আমার ভাই ডেন্টালে ছিল, এখন টোকিও ইউনিভার্সিটির প্রফেসর। আরেক ভাই বুয়েটের ইঞ্জিনিয়ার, আবার এমবিএতে ফার্স্ট। সে পিডব্লিউডির চাকরি। আব্বা বলছে 6,000 টাকায় কি হবে? যদি আমার ঘুষ খাই তাহলে হবে, তো ঘুষ তো খায় নাই। সদিভার্স, বর্তমান বাংলাদেশের যে একটা অবস্থা, মনে হয় আমাদের টিকে থাকাই অসম্ভব হয়ে যাচ্ছে। কেননা দিনের দিন বাংলাদেশের এরকম ঊর্ধ্বগতি বেড়েই যাচ্ছে। আমরা এখন পেঁয়াজ কিনতে গেলে আমাদের 30 টাকার পেঁয়াজ মাত্র 2-3টা উঠতেছে, 4টা উঠতেছে, এইরকম একটা অবস্থা। গরুর মাংস কম তো বাদেই দিলাম। তো বন্ধুরা, এইরকম একটা অবস্থা চলতেছে, কিন্তু আমাদের কারো বেতন বাড়তেছে না। আমাদের যে অবস্থায় রয়েছি সেই অবস্থায় রয়েছে, কিন্তু আমাদের একটা পণ্য যেটা কিনতে পারতাম 100 টাকাতে, সেই পণ্যটা আমাদের বেশি দামে, চড়া দামে কিনতে হচ্ছে। এই ব্যাপার নিয়ে
কি হবে যদি এইরকম বেনজিরের মতো মানুষ যদি বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করে? এরকমটা হয় স্বাভাবিক। সব জীবনধারা আপনাদের এই বর্তমান অবস্থা নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই কর্মসূচি জানাবেন। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।